ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজনীতির আঁতুড়ঘর বললেও ভুল হবে না। এ বিশ্ববিদ্যালয় থেকেই জন্ম নিয়েছে মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী সংগ্রাম, ২৪ সালের গণ অভ্যুত্থানের বীজ। এই ক্যাম্পাসেই ২০২৫ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচনে ঘটল অবিশ্বাস্য এক পালাবদল। শিবির সমর্থিত প্যানেল পেল নিরঙ্কুশ জয়। ভিপি পদে শিবির সমর্থিত সাদিক কায়েম পেয়েছেন ১৪,০৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন মাত্র ৫,৭০৮ ভোট। জেনারেল সেক্রেটারি পদে এস এম ফরহাদও জিতেছেন বিপুল ভোটে। অথচ ১৯৭৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই শিবিরের রাজনীতি ছিল অনেকটাই ব্যাকফুটে। সেখান থেকে ২০২৫ সালে এসে কি করে লাইমলাইটে চলে এলো শিবির, তা নিয়ে শুরু হয়েছে নানা তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা। কেউ কেউ শিবিরকে জানিয়েছে ভূয়সী প্রশংসা, আর অনেকেই এখনো মানতেই পারছেন না শিবিরের ভূমিধস বিজয়। জাতীয় রাজনীতিতে বা আসন্ন নির্বাচনে এর প্রভাব কতটুকু পড়তে পারে তা নিয়েও গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। প্রায় প্রতিটি পদেই শিবির প্রার্থীদের ব্যবধান ছিল কয়েক হাজার ভোটের। কিভাবে জয় পেল শিবির? বিশ্লেষকদের মতে এর পেছনে কাজ করেছে কয়েকটি বড় ফ্যাক্টর। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান এর মধ্যে অন্যতম ন্যারেটিভ। বিশেষ করে আন্দোলনের রণকৌশল, স্লোগান, প্রোফাইল লাল করা, এক দফার দাবি, সব জায়গায় শিবিরের গোপন ভূমিকার গল্প শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়েছে। পরে শিবিরই বলেছে, আন্দোলনের মূলে আমরাই ছিলাম। এই ন্যারেটিভ ভোটারদের কাছে বিশ্বাসযোগ্য হয়েছে। এছাড়া ছাত্র সংগঠনগুলোর বিভাজন নিয়েও কেউ কেউ আলোচনা করছেন। ছাত্রলীগ ক্ষমতাচ্যুতির পর দিশাহারা, ছাত্রদল দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে জনসমর্থন হারিয়েছে। ফলে তরুণ প্রজন্ম বিকল্প শক্তি খুঁজতে গিয়ে শিবিরকে একটা সুযোগ দিয়েছে। বিবিসি বলছে, আশ্চর্যজনকভাবে ঢাবির মেয়েদের হলগুলোর বেশিরভাগ ভোটও শিবির পেয়েছে। কিন্তু প্রশ্ন হল, যে সংগঠন এতদিন নিষিদ্ধ ছিল তারা হঠাৎ কিভাবে শক্তি ফিরে পেল? চলুন ফিরে দেখি ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ছাত্র শিবির ঠিক কিরকম ভূমিকা রেখেছিল। সেই সময়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের ছাত্র সংগঠন হিসেবে তারা ক্যাম্পাসগুলোতে দ্রুত বিস্তার লাভ করে। ৮০-৯০-এর দশকে শিবির ছিল ছাত্র রাজনীতির বড় শক্তি। ১৯৮৯-৯০ সালের ডাকসু নির্বাচনে শিবিরও প্রতিদ্বন্দ্বিতা করেছিল, যদিও তারা পুরো আধিপত্য বিস্তার করতে পারেনি, তবে কার্যক্রম ছিল দৃশ্যমান। এরপর ৯০-এর দশকে ঢাবি প্রশাসন শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সঙ্গে সংশ্লিষ্টতা, মানবতা বিরোধী অপরাধীদের বিচারের বিরোধিতা, সব মিলিয়ে যেন অচ্ছুত ছিল শিবির। চালিয়েছে গোপন রাজনীতিও। অনেক নেতা ছাত্রলীগ এবং অন্য সংগঠনের ব্যানারে পদ পদবি নিয়ে থেকেও নিজেদের মূল সংগঠনকে চালিয়ে গেছে। বিবিসির ভাষ্যমতে এই আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক টিকিয়ে রেখেছে শিবিরকে। এরপর আসে ২০২৪ সাল। আওয়ামী সরকারের পতনের পর একের পর এক প্রকাশ্যে আসতে শুরু করেন শিবিরের নেতাকর্মীরা। অভিযোগ রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরহাদ নিজেই ছিলেন জসিমউদ্দিন হল শাখা ছাত্রলীগের পদধারী নেতা। তবে এ অভিযোগ মোটেও আমলে নেওয়া হয়নি শিবিরের পক্ষ থেকে। প্রায় ৬ বছর পর ডাকসু নির্বাচনে জয়ের বিষয়টিকে নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম মনে করছেন আসলে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার জয়। সাবেক ছাত্রনেতাদের কেউ কেউ বলছেন, বর্তমান প্রজন্ম লিবারেল ডেমোক্রেটিক রাজনীতি থেকে বিমুখ। তারা বৈষম্যের বিরুদ্ধে ধর্মভিত্তিক দলগুলোর প্রতিশ্রুতিকে গুরুত্ব দিচ্ছে। তবে শিবির যদি ধর্মীয় ফ্যাসিবাদের পথে যায়, তাহলে তাদের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে উঠতে বেশি সময় লাগবে না বলেও ধারণা তাদের। একটি বিষয় স্পষ্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপাতত একটি সুযোগ দিয়েছে শিবিরকে। এই ক্যাম্পাস কাউকেই অন্ধভাবে ছাড় দেয় না, আর তাই প্রতিশ্রুতি ভঙ্গ হলে প্রতিরোধ গড়তে খুব বেশি সময় লাগবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা।